দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। সরকারি কেনাকাটায় দর নির্ধারণে সতর্ক হবার হুঁশিয়ারি, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে আইন সংশোধন হবে জানালেন পরিকল্পনা মন্ত্রী। করোনাকালীন অচলাবস্থার পরও ৫.৫% জিডিপি প্রবৃদ্ধিতে অর্থনীতিবিদদের বিস্ময়, খাতভিত্তিক অর্জন নিয়ে প্রশ্ন। করোনার কারণে কাজ হারানো ৩৭% শ্রমিকই বকেয়া মজুরি বুঝে পায়নি, আয় নেই অর্ধেক পরিবারে, আইওএমের গবেষণা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। সরকারি কেনাকাটায় অস্বাভাবিক দর নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক হবার নির্দেশ দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে আইন সংশোধন করে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করা হবে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচি নিয়ে এক পর্যালোচনা সভায় এসব কথা উঠে আসে। করোনার প্রাদুর্ভাবে কাজ বন্ধ ছিল অর্থবছরের শেষ প্রান্তিকের প্রায় পুরোটা, আর তাই বছর শেষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৮০.৪৫%। এই সময়ে ৩১৭টি প্রকল্প বাস্তবায়ন শেষ হবার কথা থাকলেও হয়েছে ১৮০টির। তাই নতুন অর্থবছরে প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬২৬টি। এর বাইরে বরাদ্দহীন অননুমোদিত প্রকল্প আছে আরও ১,৩৪৭টি। করোনার এই সময়ে বিশাল প্রকল্প তালিকার অগ্রাধিকার মূল্যায়নের পাশাপাশি অর্থের অপচয় বন্ধ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে পরিকল্পনা কমিশন। খিচ্ছতা, অপ্রয়োজনীয় ব্যয়, অপচয়, বিশেষ করে যে কোনো সিচুয়েশনে, কোভিড হোক বা না হোক, আমাদেরকে পরিত্যাজ্য এটা পরিহার করতে হবে। এটা এসেনশিয়াল। এর জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পগুলো রিভিশন নিয়ে তিনি প্রায় প্রশ্ন করেন যে এত রিভিশন কেন করেন। প্রথম বললেন ২-৩ বছরের প্রকল্প, তারপরে ১ বছরের মাথায় এসে বলেন ৪ বছরের লাগবে, আরেক বছরের পরে আবার এসে বলেন না ব্যয় বাড়াতে হবে। এগুলা তিনি মনে করেন যে এটা শৃঙ্খলা বিরোধী। তিনি মনে করেন, আমরা মনে করি। পরিকল্পনা মন্ত্রীর অস্বস্তি আছে বিভিন্ন প্রকল্পের আওতায় সরকারি কেনাকাটায় পণ্যের অস্বাভাবিক দর নিয়েও। এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশ পাওয়া এমন বেশ কিছু ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জবাব চাওয়া হয় সচিব পর্যায়ের এই বৈঠকে। আসলে উদ্দেশ্য ছিল সকল সচিবদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ে তাদেরকে অ্যাওয়ার করা যে সংস্থা পর্যায়ে যে ডিপিপিটা তৈরি হয়, সেই ডিপিপি তৈরির ক্ষেত্রে যে ইন্ডিভিজুয়াল আইটেমের যে কস্ট, সেই কস্টটা যাতে সংস্থা পর্যায়ে তারা এটাকে বিচার বিশ্লেষণ করে তাদের যে কমিটি আছে সেই কমিটির মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠানো হবে। এবং যেগুলি এরকম চলে আসছে সেগুলির ব্যাপারে তাদেরকে বলা হয়েছে যে এই ক্ষেত্রে তারা, বিশেষ করে কৃষি মন্ত্রণালয় স্বীকার বলেছেন যে তারা এই ব্যাপারে ব্যবস্থা নিচ্ছেন, আর অন্যান্য মন্ত্রণালয় তারা এই ব্যাপারে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আমরা জুম মিটিং করলাম, তাহলে সিঙ্গারা পয়সা কেন দিব? আমি কি জুমের মাধ্যমে সিঙ্গারা পাঠাবো? ভেরি ভ্যালিড প্রশ্ন, কিন্তু আইন রয়ে গেছে। তো এইগুলো আপনারা দয়া করে, আপনারাও তো এই দেশের নাগরিক, আপনারা জানেন, এইগুলা নজরে রাখেন। আমাদের নজরে এসছে, আপনাদের নজরে এসছে, রিভিশনের চিন্তা ভাবনা চলছে, এগুলা অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস করা হবে। তবে ওই যে পারচেজ নিয়ে যে প্রশ্নগুলো আপনারা করলেন, আমরা ওইগুলা নিয়ে খুবই উদ্বিগ্ন। আর চুরি যদি হয়, চুরি অপরাধ, চোরকে চুরির আইনেই ধরা হবে, সেই আইনও আমার খাতায় আছে। একই সঙ্গে ক্রয় প্রস্তাবের এসব ত্রুটি যেন সহজে ধরা পড়ে, এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয় বৈঠকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। করোনার কারণে দেশের অর্থনীতি ৩ মাস স্থবির থাকার পরও জিডিপিতে ৫.৫% প্রবৃদ্ধিতে বিস্ময় প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। একই সঙ্গে খাতভিত্তিক প্রবৃদ্ধির অর্জন নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। যদিও পরিকল্পনা মন্ত্রী বলছেন, সাময়িক এই হিসেবে করোনার প্রভাব বিবেচনায় নেওয়া হয়নি। সাদাত হোসেনের রিপোর্ট। করোনা সংক্রমণ ঠেকাতে এপ্রিলের পর থেকে বন্ধ ছিল সরকারের প্রায় সব অবকাঠামো নির্মাণ কাজ, যার প্রভাব পড়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নে। হিসেব বলছে বিদায়ী অর্থবছরে এডিপিতে ব্যয় কমেছে ৫,৩২৯ কোটি টাকা আগের বছরের চেয়ে। নির্মাণ কর্মকাণ্ড স্থবির ছিল বেসরকারি খাতেও। তবুও ১৯-২০ অর্থবছরে জিডিপিতে এই খাতের অবদান বেড়েছে ৭,৩৫৩ কোটি টাকা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হালনাগাদ হিসেবে। এই সময়ে পরিবহন ব্যবসায় ধস নামলেও জিডিপিতে এ খাতের অবদান বেড়েছে ৫,০৭৮ কোটি টাকা। ব্যবসা ছিল না হোটেলের স্তরায়, তবুও খাতটি থেকে অর্থনীতিতে যোগ হয়েছে ৫০৯ কোটি টাকা। একই অবস্থা শিল্প, কৃষি, সেবা, আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসহ প্রায় সব খাতেই। সব মিলে ১৯-২০ অর্থবছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৫.২৪%।
অথচ বিশ্বব্যাংকের পূর্বাভাস ছিল 1.6 বেশি হবে না বাংলাদেশের প্রবৃদ্ধি। IMF-এর হিসেবে যা 2 এবং এডিবি বলেছিল 4.5 মতো। মানে এটাকে তো দেখা হচ্ছে সারা বছরের হিসাবে গত বছর 20-এ কত প্রবৃদ্ধি হলো, সেই হিসাবে যদি আমরা দেখি তাহলে এটা মোটেও বাস্তবসম্মত না। কারণ মার্চ, এপ্রিল, মে, জুন মাসে যা ঘটেছে এবং সেই নিয়ে যে সমস্ত তথ্য বিভিন্ন জরিপের মাধ্যমে বেরিয়েছে, প্লাস সরকারি তথ্য যেগুলি আছে, এগুলোর সাথে এটা মেলানো খুব কঠিন। এটাকে চ্যালেঞ্জ করার মতো তথ্য আমাদের কাছে নাই, আমরা হয়তো সেটা দিতে পারবো না। কিন্তু এটা কিন্তু বর্তমানের যে চিত্র, বহির্বিশ্বের চিত্র, বাংলাদেশের ভিতরের যে চিত্র, মানুষের আয়ের চিত্র, মানুষের কর্মসংস্থানের যে চিত্র, ব্যবসায়ের যে লাভ লোকসানের যে চিত্র, সেটার সাথে কিন্তু একেবারেই যায় না। তবে পরিকল্পনা মন্ত্রী বলছেন, বছরের প্রথম 9 মাসের তথ্য হিসেব করা হয়েছে বিবিএস-এর পরিসংখ্যানে। বিবেচনায় নেওয়া হয়নি করোনার প্রভাব, যা থাকবে পূর্ণাঙ্গ প্রতিবেদনে। আমাদের এই ফিগারগুলো যেটা আমরা নিয়ে এসেছি, সাময়িক বলছি, এইটা বোধ মার্চ এপ্রিলে, এইটা এরপরের তো আসেই নেই ফিগার। সুতরাং যে এটা সুস্থ সময়ের ফিগার। একটা বছরের 12 মাসের মধ্যে 3টা মাস তো কমপ্লিট অসুস্থ, 4 মাসও ধরতে পারেন পুরোপুরি। সেই আমরা যে গতিতে এগোচ্ছিলাম, 9 মাসের ফিগার যদি আপনি ধরেন, তাহলে ওয়াই ইউ আর সারপ্রাইজ, ঠিকই তো আছে। এর ভিত্তিতে কোনো রকম পরিকল্পনা বা কোনো রকম আপনি যে রেভিনিউ টার্গেট সেট করবেন বা এক্সপেন্ডিচার টার্গেট সেট করবেন বা ঋণ গ্রহণ কত করবেন বা অর্থনীতিকে মূল্যায়ন করবেন যে অর্থনীতির অবস্থা কি, কোনোটাতেই এই তথ্যটার কাজে আসবে না। কিন্তু ওগুলি তো লোকজন আর খুব একটা ঘেঁটে দেখে না। আপনি এই যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রিপোর্টটা দেখেছেন, তারা কিন্তু এটাকে বিনা প্রশ্নে গ্রহণ করে নিয়েছে সারা বছরের হিসাবে। বিশ্লেষকরা বলছেন, মাথাপিছু আয়ের হিসেবেও উপেক্ষিত ছিল করোনার প্রভাব। বিবিএস-এর হিসেবে বাংলাদেশের মানুষের বার্ষিক মাথাপিছু গড় আয় এখন $2034, এক বছরে যা বেড়েছে $125। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কোভিড-19-এর কারণে কাজ হারানো 37% শ্রমিককে মালিকপক্ষ ছাঁটাইয়ের সময় পাওনা মজুরি বুঝিয়ে দেয়নি। ফলে সাধারণ ছুটির কর্মহীন সময়ে বড় ধরনের সংকটে পড়েছে পরিবারগুলো। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM-এর এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বলা হয়েছে, শহরে কাজ হারিয়ে গ্রামে ফেরা 62% মানুষই এখনও বেকার। শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে শ্রমজীবী মানুষের সংখ্যা 6,08,00,000। এদের মাত্র 15% প্রাতিষ্ঠানিক খাতে কাজ করে, বাকিরা অপ্রাতিষ্ঠানিক খাতে। কোভিড-19-এর কারণে গেল 4 মাসে তাদের বেশিরভাগই কাজ হারিয়ে শহর ছেড়ে গ্রামে চলে গেছেন। এমন প্রায় 1300 কর্মীর সঙ্গে কথা বলে IOM জানিয়েছে, এদের 62% এখন পর্যন্ত নতুন কোনো কাজ খুঁজে পায়নি। উপার্জনহীন হয়ে পড়েছে 47% পরিবার। 28% মাসিক আয় নেমে এসেছে 5,000 টাকার নিচে। 5 থেকে 10,000 টাকায় নেমে এসেছে 14% আয়, যা 19% পরিবারকে খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে ফেলে দিয়েছে। 62% of the internal migrants were unemployed. ওনাদের কাছে কোনো রোজগার ছিল না যখন আমরা ইন্টারভিউ করছিলাম মে জুন মাসে। কিন্তু খালি রোজগারের কথাটা না, রোজগারের সাথে সাথে আমাদের এটাও দেখতে হবে কি হাউসহোল্ডের লাইবিলিটি কী ছিল। যখন আমরা ইনকামের উপরে গেলাম ওই ডেটার সময়, ওই সার্ভের সময়, তখন আমরা দেখলাম কি 47%-এর হাউসহোল্ডের কাছে কোনো ইনকামই নাই, মানে দে হ্যাড 0 ইনকাম। আর যার ইনকাম ছিল 53%, যাদের কিছু ইনকাম ছিল, ওরা অলমোস্ট 60% ড্রপ এক্সপিরিয়েন্স করেছে নিজের ইনকামে। IOM-এর গবেষণা বলছে, কোভিডের কারণে কর্মস্থল ছেড়ে আসার সময় 37% কর্মী তাদের পারিশ্রমিক পাননি। পুনরায় কাজে যোগ দিতে চান 78% কর্মী। 16% চান নিজেই ব্যবসা শুরু করতে, কিন্তু তাদের 85%-এরই ব্যবসা শুরুর মূলধন নেই। এজন্য নতুন করে ঋণ নেয়ার কথা ভাবছেন 75% শ্রমিক। 32% ভাবছেন পারিবারিক অর্থায়নের কথা। কেউ কেউ একাধিক উৎস থেকে মূলধন সংগ্রহের পরিকল্পনা করছেন। মাইগ্রেশন কস্ট অত লাগে না ইন্টারনাল মাইগ্রেন্টসদের, কিন্তু ওদের ইনকাম, ওদের জব সিকিউরিটি, ওইটা একটা অনেক প্রবলেমেটিক কম্বিনেশন হয়। প্রতিবেদন বলছে, জীবিকা নির্বাহের জন্য বর্তমানে 71% শ্রমিককে ঋণের দ্বারস্থ হতে হয়েছে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
মন্দা কাটিয়ে আবারও ব্যবসা ফিরতে শুরু করেছে দেশের দক্ষিণাঞ্চলের 4 জেলার হিমায়িত মাছ রপ্তানিতে। জুন থেকে বাড়তে শুরু করেছে রপ্তানি আর ক্রয়াদেশ। নতুন করে আবারও রপ্তানি শুরু হয় নতুন অর্থ বছরে করোনার ক্ষতি পুষিয়ে নেবার স্বপ্ন দেখছেন রপ্তানিকারকরা। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে দক্ষিণাঞ্চল থেকে চিংড়িসহ সব ধরনের হিমায়িত মাছ রপ্তানি বন্ধ হয়ে যায় মার্চ থেকে। তারপরও বিদায়ী অর্থবছরে আয় বেড়েছে এই খাত থেকে। মৎস্য অধিদপ্তরের হিসাব বলছে 2019-20 অর্থবছরে 29,540 টন হিমায়িত মাছ রপ্তানি থেকে আয় হয়েছে 2,359 কোটি টাকা, যেখানে 2018-19 অর্থবছরের তুলনায় রপ্তানি আয় বেড়েছে। 2018-19 অর্থবছরে রপ্তানি হয়েছিল 29,000 টন, যার মূল্য ছিল 2,290 কোটি টাকা। গত জুন মাসে আমাদের প্রায় 2500 মেট্রিক টন রপ্তানি হয়েছে, আর বিগত 19 সালের জুন মাসে হয়েছিল প্রায় 1960 মেট্রিক টন। সুতরাং দেখা যাচ্ছে প্রায় 500-550 মেট্রিক টন আমার এই জুন মাসে বেশি হয়েছে। বিগত জুলাইতে ছিল 3100 মেট্রিক টন, 3100, আর এই জুলাই মাসে হলো আমাদের প্রায় 3000 মেট্রিক টন। রপ্তানিকারকরা বলছেন, করোনার কারণে বছরের শেষ প্রান্তিকে বাতিল হয়েছে 290টি নিশ্চিত ক্রয়াদেশ, যা করা সম্ভব হলে 2019-20 অর্থবছরে রেকর্ড সংখ্যক বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হতো। কোভিড-19-এর প্রভাবে আমরা চলতি অর্থবছরে অন্তত 2,500 থেকে 3,000 মেট্রিক টন চিংড়ি রপ্তানি করতে পারি নাই, অর্থাৎ কম করেছি। এটা যদি আমরা করতে পারতাম তাহলে অন্তত এর মূল্য 450 কোটি টাকা বেশি আয় করতে পারতাম। রপ্তানিকারকরা বলছেন, হিমায়িত চিংড়ি রপ্তানিতে সরকারি বেসরকারি ব্যাংকগুলি করোনাকালীন প্রণোদনা বিতরণে আগ্রহ না দেখানোয় আর্থিক লোকসান কাটিয়ে ওঠা কঠিন হয়ে পড়েছে। আমাদের যে সরকার যে ঋণ সুবিধা 30% ইনহ্যান্স করার জন্য বলছিল, সেটা কিন্তু এখনও ব্যাংকের কাছ থেকে আমরা পাই নাই। আমাদের শ্রমিকদের জন্যে, কর্মচারীদের জন্যে বেতন ভাতা বাবদ সরকার যে প্যাকেজটা ঘোষণা করেছিলেন, সেই জায়গাটাতেও আমরা এখনও ব্যাংকের কাছ থেকে কোনো সহযোগিতা পাই নাই। ব্যাংক যদি এই জায়গাগুলোতে সহযোগিতা না করে, তাহলে আবার কিন্তু আমরা একটা ব্যাকলকে পড়ে যাব। চলতি অর্থবছরে হিমায়িত চিংড়ি থেকে 5,000 কোটি টাকার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সপ্তাহের শেষ কার্যদিবসে ইতিবাচক ধারায় লেনদেন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক DSEX 69 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4,703-এ। লেনদেন হয়েছে 1,207 কোটি টাকার। দর বেড়েছে 204টি কোম্পানির, কমেছে 130টির, আর অপরিবর্তিত রয়েছে মাত্র 21টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে মূল সূচকের উত্থানে শেষ হয়েছে আজকের লেনদেন, যা আগের দিনের চেয়ে 1.5% বেশি। এর অন্যতম কারণ হতে পারে বিনিয়োগকারীদের লুক্রেটিভ প্রাইসেসে স্টকসের ক্রয়ের প্রতি ঝোঁক, along with the expectations of capital gains that come with the recent optimism towards the market. টার্নওভারে আজকে লিড করে ব্যাংকিং সেক্টর at 16.94%, যা আগের দিনের চেয়ে 0.4% বেশি, followed by insurance and pharmaceuticals and chemical sector at 15.79% and 14.3% respectively. মার্কিন যুক্তরাষ্ট্র চীনা অ্যাপ উইচ্যাট নিষিদ্ধ করলে সবচেয়ে ক্ষতির মুখে পড়বে অ্যাপল, কেননা আইফোনের সবচেয়ে বড় বাজার চীন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চীনের সর্বাধিক জনপ্রিয় মেসেজিং অ্যাপ উইচ্যাট শুধু বার্তা বিনিময় নয়, এর মাধ্যমে অর্থ লেনদেন থেকে শুরু করে ট্রেনের টিকিট কাটা, কেনাকাটা করা, এমনকি রেস্টুরেন্টের বিলও পরিশোধ করা যায় চীনা প্রতিষ্ঠান টেনসেন্টের তৈরি অ্যাপটির মাধ্যমে। বিশ্বজুড়ে যার মাসিক ব্যবহারকারীর সংখ্যা প্রায় 100 কোটি। গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রে সাইবার নিরাপত্তার যুক্তিতে চীনা অ্যাপস টিকটক এবং উইচ্যাট বন্ধ করে দেওয়ার জন্য 45 দিন সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। বেঁধে দেওয়া সময়ের মধ্যে অ্যাপ দুটির যুক্তরাষ্ট্রের ব্যবসা মার্কিন প্রতিষ্ঠানের কাছে শতভাগ বিক্রির শর্ত রয়েছে। এর প্রতিক্রিয়ায় অ্যাপস দুটি নির্মাতা প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং টেনসেন্ট আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দেয়। তবে উইচ্যাট নিষিদ্ধ হওয়ার ঘোষণা আসার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে অ্যাপটির ব্যবহারকারীদের মধ্যে। It's a little bit everything. It's like sad, surprised, angry, and still trying to understand the whole concept. Why he's making the move.
শুধু চীন নয়, উইচ্যাট নিষিদ্ধ হলে ক্ষতির মুখে পড়বে খোদ যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের তৈরি আইফোনের বিক্রি কমে যাবে অ্যাপটি নিষিদ্ধ করা হলে, কেননা ট্রাম্পের ঘোষণা অনুযায়ী তাদের সকল ডিভাইস হতে সরিয়ে ফেলতে হবে এই অ্যাপ। আর আইফোনে উইচ্যাট না থাকলে তা চীনা নাগরিকদের কাছে ব্যয়বহুল আবর্জনা ছাড়া আর কিছুই হবে না বলে মনে করছেন অ্যাপটির ব্যবহারকারীরা। And for a lot of people, WeChat is like their life, you know, they live their life around it, you know. Some of them buy food from it, sell food from it. Some people buy houses and sell houses through WeChat. They buy clothing and sell clothing through WeChat. They buy and sell cars through WeChat. They even buy and sell cell phones through. শুধুমাত্র চীনে বছরে $44 বিলিয়ন ব্যবসা করে অ্যাপল। দেশটির প্রতি 5 জনের একজন স্মার্টফোন ব্যবহারকারী আইফোন ব্যবহার করে। তবে আইফোনে উইচ্যাট না থাকলে তা ব্যবহারে আগ্রহ হারাবে বেশিরভাগ চীনা আইফোন ব্যবহারকারী, যা ধসিয়ে দিতে পারে অ্যাপলের ব্যবসা। তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রে উইচ্যাট নিষিদ্ধ হলে অ্যাপলের তুলনায় অনেক কম ক্ষতি হবে অ্যাপটির, কেননা উইচ্যাটের আয়ের মাত্র 2 ভাগ আসে যুক্তরাষ্ট্র হতে। মুস্তফা তাহান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।